সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা বাড়িতে সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের অনলাইনে আমার 16তম ক্লাস। আমি পলিরানী দাস, ইন্সট্রাক্টর, বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। গত মার্চ মাসে যখন তোমাদের ক্লাস বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I প্রজেক্টের সহযোগিতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করি। সেই থেকে অদ্যাবধি আমি তোমাদের ক্লাস নিয়ে আসছি। মাঝে আমি গত 4 সপ্তাহ ক্লাস নিতে পারিনি ছাত্রছাত্রীরা। আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি খুবই অসুস্থ ছিলাম, এ কারণে তোমাদের মাঝে 4টি ক্লাস হয়নি। তবে আমার 15টি ক্লাসে টোটাল সিলেবাস সবই শেষ হয়ে গিয়েছিল। তোমাদের সেখানে সব কিছু আমি বিস্তারিত দেখিয়েছি, পড়িয়েছি, ম্যাথ ক্যালকুলেশান এগুলোও করিয়েছি। এখন আমি তোমাদেরকে কিছু রিভিউ ক্লাস করাবো। যাদের জন্য আমি আজকের এই ক্লাসটা নিব, ইলেকট্রনিক্স টেকনোলজি দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীর জন্য। সাবজেক্ট ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটস, বিষয় কোড 66821। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায় পাওয়ার অ্যাম্পলিফায়ার। আমি এই ষষ্ঠ অধ্যায় পাওয়ার অ্যাম্পলিফায়ার তোমাদের 2টো ক্লাসে করিয়েছিলাম, তখন বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমি তোমাদের যে বিষয়টা পুনরালোচনা করব সেটা হচ্ছে, তোমাদের এখন দ্বিতীয় সেমিস্টার। এখন থেকে সারা লাইফে যে নলেজটা তোমাদের মাথার মধ্যে প্রতিনিয়ত থাকতে হবে, এটা বই পড়ে মুখস্থ করার নয়। শুধু কিভাবে ঘটনাটা ঘটছে, কিভাবে এর কার্যপ্রণালী, কিভাবে এর গঠন, এটা তোমাদের চোখের সামনে দিবালোকের মতো সবসময় সুস্পষ্ট থাকতে হবে প্রতিনিয়তই। যে অ্যাম্পলিফায়ারটা কীভাবে কাজ করে বা পাওয়ার অ্যাম্পলিফায়ারটা কী জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি এই অধ্যায়ের পুনরায় আলোচনা করব। এখান থেকে তোমাদের মনের ভিতর যদি তখনকার অনেক প্রশ্ন থেকে থাকে যে তখন করতে পারোনি, এখন তোমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবে এবং প্রশ্ন করে আমার কাছ থেকে জানতে পারবে। আজকে আমি যে আলোচনা করব পাওয়ার ও ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সম্পর্কে, সিঙ্গেল স্টেজ আরসি কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে, আরসি কাপল 2 স্টেজ মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে, ট্রান্সফর্মার কাপলড ও অ্যাম্পলিফায়ারের গঠন কার্যপ্রণালী সম্পর্কে, 2 স্টেজ ট্রান্সফর্মার কাপল অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে, ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী, ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ারের দক্ষতা সম্পর্কে। ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পাওয়ার অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করা হয়েছে। এখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, ডিসিসি সাপ্লাই। এখান থেকে সিগন্যাল প্রয়োগ করা হয়েছে, এখান থেকে আউটপুট পাওয়া যাচ্ছে, এখান থেকে আউটপুট পাওয়া যাচ্ছে। এটা একটা অ্যাম্পলিফায়ার। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হবে, কিন্তু সিগন্যালের এই ভোল্টেজটা স্থির থাকবে। তাহলে এই ট্রানজিস্টরে যে সিগন্যালটা দেওয়া হলো, সেই সিগন্যালের কারেন্টটা আউটপুটে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। অর্থাৎ আমরা সংজ্ঞাকারে বলতে পারি যে অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যালের ভোল্টেজকে স্থির রেখে সিগন্যালের কারেন্টকে আউটপুটে বাড়ানো যায়, তাকে বলা হয় পাওয়ার অ্যাম্পলিফায়ার। এরপরে সব ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। যে অ্যাম্পলিফায়ার ইনপুট সিগন্যালের কারেন্টকে স্থির রেখে ভোল্টেজকে বর্ধিত করে আউটপুটে দেয়, তাকে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বলে। দুটো জিনিসই সম্পূর্ণ বিপরীত। একটা হচ্ছে ভোল্টেজকে স্থির রেখে কারেন্টকে বৃদ্ধি করছে, সেটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। আর হচ্ছে কারেন্টকে স্থির রেখে ভোল্টেজকে বৃদ্ধি করছে, সেটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। প্রিয় ছাত্রছাত্রী, এখানে একটা অডিও পাওয়ার অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রাম দেখানো আছে। এখানে ইনপুট প্রয়োগ করা হয়েছে
আউটপুট পাওয়া যাচ্ছে, মাঝখানে 3টি ব্লক আছে। প্রথম স্টেজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, দ্বিতীয় স্টেজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, থার্ড স্টেজ পাওয়ার অ্যাম্পলিফায়ার। তাহলে আমরা বলতে পারি একটা অ্যাম্পলিফায়ারের, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের প্রথম স্টেজের অ্যাম্পলিফায়ারগুলো থাকে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, আর লাস্ট স্টেজের অ্যাম্পলিফায়ারটা থাকে পাওয়ার অ্যাম্পলিফায়ার। এটা একটু উল্লেখযোগ্য বিষয়, এটা তোমাদের সবসময় রাখতে হবে। ভোল্টেজ অ্যাম্পলিফায়ারগুলো প্রথমের দিকে থাকে আর পাওয়ার অ্যাম্পলিফায়ারটা লাস্টের দিকে থাকে। সিঙ্গেল স্টেজ আরসি কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী। আমরা যখন প্রথম ক্লাস পাওয়ার অ্যাম্পলিফায়ারে করিয়ে দিয়েছিলাম, তখন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ বি এই অ্যাম্পলিফায়ারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, যে ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা কি, ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা কি, ক্লাস সি কি। এখানে সেইরূপ ক্লাস এ অ্যাম্পলিফায়ারের একটা কার্যপ্রণালী বর্ণনা করা হচ্ছে। এখানে সিঙ্গেল স্টেজ, একটি মাত্র ট্রানজিস্টর ব্যবহার করে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয় বিধায় এটাকে সিঙ্গেল স্টেজ বলা হয়। আরসি কাপল মানে রেজিস্টার এবং ক্যাপাসিটরের সংযোগ, এই যে আরসি আর এখানে সিসি, এই কাপলিং নেটওয়ার্কের মাধ্যমে আউটপুট নেওয়া হয়, এই জন্য আরসি কাপল বলা হয়। বা যদি এখানে 2 স্টেজ, 3 স্টেজ বা মাল্টি স্টেজ করা হয়, তাহলেও এখানে এই আরসি এবং সিসি দ্বারা সংযোগ করা হয় পরবর্তী স্টেজগুলোর সঙ্গে। ক্লাসে অ্যাম্পলিফায়ার, আমার ইনপুটের যে সিগন্যাল আছে আর আউটপুটের যে সিগন্যাল আছে, এই বৈশিষ্ট্যটা হচ্ছে ক্লাসে অ্যাম্পলিফায়ার। এখন আসি এটার গঠন প্রণালী। এখান থেকে ভিসিসি প্রয়োগ করা হয়েছে, ইনপুট ভোল্টেজ ভিসিসি দেওয়া হয়েছে। R1 R2 ভোল্টেজ ডিভাইডার হিসেবে বেজ এবং ইমিটারে ভোল্টেজ প্রয়োগ করে এখান থেকে ইনপুট সিইন ক্যাপাসিটরের মাধ্যমে ট্রানজিস্টরে সিগন্যাল প্রদান করা হয়েছে। যখন বেজ এবং এই ইমিটারের মধ্যে ভোল্টেজ প্রদান করা হয়, তখন এই ট্রানজিস্টর আউটপুটে কালেক্টর কারেন্টকে বর্ধিত করে। এখন এই R1 এবং R2-র মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার করা হয়। আর হচ্ছে এই আরই, অর্থাৎ ইমিটারের সাথে যে আরইটা আছে, এটা স্টেবিলাইজ রেজিস্টার হিসেবে কাজ করে, সি বাইপাস ক্যাপাসিটর হিসেবে কাজ করে, আরসি এবং সিসি কাপলিং নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। এইটা ছিল এর গঠন প্রণালী। এখানে আমরা ইনপুট ওয়েভ দেখতে পাচ্ছি, এখানে আউটপুট ওয়েভ শেপ দেখতে পাচ্ছি। ইনপুট ওয়েভ শেপ পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, এটা দিলে আউটপুটে পাওয়া যাবে এই ধরনের একটা ওয়েভ শেপ। মূলত আমরা এক দৃষ্টিতে যেটা দেখতে পাই, যে ইনপুটের ওয়েভ শেপের সাথে আউটপুটের ওয়েভ শেপ 180 ডিগ্রি বিপরীত ফেজে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়, এবার আমরা সেই কার্যপ্রণালীটা দেখি। ইনপুটে যখন জিরো সিগন্যাল, এখানে কোনো সিগন্যাল প্রয়োগ করা হয় না, ভিসিসি ভোল্টেজ প্রয়োগ করা, একটা নির্দিষ্ট মানের ভিসিসি ভোল্টেজ, তারপরে আউটপুটের নির্দিষ্ট মানের ভোল্টেজ পাওয়া যাবে। ইনপুটে যখন এই যে সিগন্যাল আছে, সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল প্রদান করা হয়, তখন এই বেজ আর ইমিটারের ভোল্টেজ বৃদ্ধি পায়, ফলে এই কালেক্টর কারেন্ট বেড়ে যায়। এতে আইসি আর এই আরসির ভোল্টেজ ড্রপও বেড়ে যায়। ভিসিসি যেহেতু একটা স্থির মানের ভোল্টেজ, সেহেতু এই কালেক্টর এবং ইমিটারের মধ্যে ভোল্টেজ কমে যায়। তখন আউটপুটে নেগেটিভ, এখানে পজিটিভ দেওয়ার ফলে ভোল্টেজ নেগেটিভ দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ আমি পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি কিন্তু আউটপুটে পাচ্ছি এই নেগেটিভ হাফ সাইকেল। আবার যখন আমি এখানে নেগেটিভ হাফ সাইকেল দিই, অর্থাৎ ইনপুটে যখন নেগেটিভ হাফ সাইকেলটা প্রয়োগ করি, তখন বেজ আর ইমিটারের তখন বেজ ভোল্টেজ কমে যাবে, আর এখানে আইসি কালেক্টর কারেন্টও কমে যাবে। এই আইসি আর আরসির আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কমে যাবে। ভিসিসি এর মান স্থির, তবে এই কালেক্টর আর ইমিটারের মানটা বেড়ে যাবে। অর্থাৎ যখন নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন আউটপুটের ভোল্টেজটা পজিটিভ দিকে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আরসি এবং সিসি কাপলিং নেটওয়ার্ক হিসেবে কাজ করে,
সিসি ডিসি কারেন্টকে ব্লক করে দিয়ে আউটপুট সিগন্যাল প্রদান করে। তাহলে আমরা দেখতে পেলাম পজিটিভ হাফ সাইকেলের সময় এখানে ভোল্টেজ ড্রপটা বেশি হলো, আউটপুটে নেগেটিভ ভোল্টেজটাই পাওয়া গেল। আর যখন নেগেটিভ হাফ সাইকেল দেওয়া হলো তখন কারেন্ট প্রবাহিত হলো না, ভোল্টেজ ড্রপ এখানে 0 হয়ে গেল, আউটপুটের ভোল্টেজটা পজিটিভ দিকে পাওয়া গেল। এইটা ছিল আরসি সিঙ্গেল স্টেজ আরসি কাপল অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী। এরপরে এটাকে 2 স্টেজ আরসি কাপলই রয়ে গেছে। এখানে আমরা দেখতে পাই এই যে আর এবং সি, আর সি দ্বারাই আউটপুট নেওয়া হয়েছে এবং এই আউটপুটটাই পরবর্তী স্টেজের ইনপুটের সাথে সংযোগ করা হয়েছে। ইনপুটের সাথে সংযোগ করে আবার আউটপুট পাওয়া গেছে। এখানে দুইটি মাত্র ট্রানজিস্টর দিয়ে দুটি অ্যাম্পলিফায়ারকে সংযোগ করা হয়েছে, এজন্য এটাকে 2 স্টেজ অ্যাম্পলিফায়ার বলা হয়। Q1 ট্রানজিস্টর দিয়ে একটা স্টেজ, Q2 ট্রানজিস্টর দিয়ে আর একটা স্টেজ। Q1 এর আউটপুটটা Q2 এর ইনপুটে প্রয়োগ করা হয়, Q2 এর আউটপুট থেকে আউটপুট নেওয়া হয়। এটার গঠন প্রণালী পূর্বের মতোই। প্রথম স্টেজে R1 আর R2 বেজ রেজিস্টার, আর দ্বিতীয় স্টেজে R3 এবং R4 রয়েছে বেজ রেজিস্টার বা ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে। Q1 এর RE1, Q2 এর RE2 এবং CE1 CE2, অর্থাৎ রেজিস্টার দুটো স্টেবিলাইজ রেজিস্টার এবং ক্যাপাসিটর দুটো বাইপাস ক্যাপাসিটর হিসেবে কাজ করছে। এই প্রথম স্টেজের RC1 CC1 দ্বিতীয় স্টেজ, এই প্রথম স্টেজের আউটপুটটা দ্বিতীয় স্টেজের ইনপুট হিসেবে কাজ করছে। আবার দ্বিতীয় স্টেজে RC2 CC2 থেকে আউটপুট নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের এক নজরে দেখে গঠন প্রণালীটা যেটা হয় সেটা দেখলাম। এরপরে আসি কার্যপ্রণালী। এটা ছিল আমাদের সার্কিট। এই যে সিন এর ভিতর আমরা যে ক্যাপাসিটর সিগন্যালটা দিব, ইনপুটে যে সিগন্যালটা দিব ক্যাপাসিটরের মাধ্যমে ট্রানজিস্টরের বেজে প্রয়োগ করা হয়। ভিসিসি R1 আর R2 মাধ্যমে বেজ ভোল্টেজ প্রদান করে। এখানে বেজ এবং ইমিটারের মধ্যে ফরওয়ার্ড বায়াস ঘটে। আমরা একটু আগেই দেখে এসেছি যে এই যে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হয় তখন নেগেটিভ পাওয়া যায়, নেগেটিভ যখন তখন পজিটিভ পাওয়া যায়। তাহলে এক স্টেজে 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়। অর্থাৎ আমাদের এখানে ইনপুটে আমরা যে সিগন্যালটা দিব, তাইলে এই যে RC1 CC1 এর আউটপুটে 180 ডিগ্রি আউট অফ ফেজে সিগন্যালটা পাওয়া যাবে। তাহলে প্রথম স্টেজের এই যে আউটপুট পাওয়া যাবে এটাই দ্বিতীয় স্টেজের আবার ইনপুট হিসেবে কাজ করছে। তাইলে দ্বিতীয় স্টেজে হচ্ছে আগে নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হচ্ছে, পরবর্তীতে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হচ্ছে। এই যে প্রয়োগকৃত সিগন্যাল যখন আউটপুটে আবার পাওয়া যাবে তখন আবার 180 ডিগ্রি বিপরীত ফেজে পাওয়া যাবে। তাহলে এখানে দিয়েছিলাম প্রথম স্টেজের ইনপুট, তারপরে আউটপুটে পাওয়া গেল 180 ডিগ্রি আউট অফ ফেজ, দ্বিতীয় স্টেজের মাধ্যমে আবার 180 ডিগ্রি আউট অফ ফেজ হলো, যার ফলে দেখা যাবে 2 স্টেজ আরসি কাপল অ্যাম্পলিফায়ার ইউজ করলে ইনপুটের যে সিগন্যালটা দেওয়া হয় আউটপুটে সেই একই সিগন্যাল অ্যাম্পলিফাই আকারে পাওয়া যায়। যদি আমরা এখানে আউটপুটে আরও একাধিক স্টেজ যুক্ত করি অর্থাৎ Q3 Q4, তাহলেই এই অনুযায়ী আমরা আউটপুট অ্যাম্পলিফাই আকারে পেয়ে যাব। এটা হচ্ছে আরসি কাপল 2 স্টেজ বা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা দেখি ট্রান্সফর্মার কাপল অ্যাম্পলিফায়ার। এক নজরেই আমাদের আরসি কাপল যে অ্যাম্পলিফায়ারটা ছিল যার আউটপুট নেওয়া হয়েছিল রেজিস্টার এবং ক্যাপাসিটর থেকে, এখানে আউটপুটে শুধু একটা ট্রান্সফর্মার সংযোগ করা হয়েছে। ট্রান্সফর্মারটাকে T1 দ্বারা সংযোগ করা হয়েছে, এই প্রান্ত প্রাইমারি আর এই প্রান্ত সেকেন্ডারি। এখানে ঠিক অনুরূপভাবে R1 আর R2 ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কের মাধ্যমে বেজ বায়াস প্রদান করে, RE ওই স্টেবিলাইজ রেজিস্টার এবং CE বাইপাস ক্যাপাসিটর। T1 কাপলিং ডিভাইস হিসেবে, আউটপুটের কাপলিং ডিভাইস হিসেবে কাজ করছে।
এখানেও একইভাবে যখন ইনপুটের এই সেইন ক্যাপাসিটরের মাধ্যমে এখানে যে ইনপুট সিগন্যাল আছে এই সেইন ক্যাপাসিটরের মাধ্যমে Q1 ট্রানজিস্টরের বেজের সহিত কাপল করা হয়, তখন এই ইনপুট সিগন্যালটা অ্যাম্পলিফাই হয়ে Q1 এর এই কালেক্টরে ট্রান্সফরমারের T1 এর প্রাইমারিতে পৌঁছায়। এখান থেকে অ্যাম্পলিফাইকৃত সিগন্যাল ট্রান্সফার অ্যাকশনের ফলে এই সেকেন্ডারিতে আসে। এছাড়া ট্রানজিস্টরের যে ইনপুট সার্কিট এর মধ্যে ডিসিকে বাধা দেওয়ার কাজ করে। এই T1 এর এই যে T1 আছে এটা সেকেন্ডারিতে এই সিগন্যালটা প্রযুক্ত হওয়ায় এখানে যে আউটপুটে একটা লোড আছে স্পিকার এটাকে কার্যকরী করে। অর্থাৎ আমরা যদি এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করার পরে স্পিকারের সাউন্ডটা আমরা যেমন শুনতে পাবো, আর অ্যাম্পলিফায়ার সংযোগ করলে স্পিকারের সাউন্ডটা আমরা আরও জোরে শুনতে পাবো। এবার আসি প্রিয় ছাত্রছাত্রী, ট্রান্সফরমার কাপল 2 স্টেজ বা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের গঠন। ট্রান্সফরমার কাপল 2 স্টেজ, এখানে আমরা একটু আগেই দেখলাম 1 স্টেজ এইটুকু, আর এইখানে আবার 2 স্টেজ। ছাত্রছাত্রীরা তোমরা চিত্রের দিকেই লক্ষ্য করো, আমি এখানে সিঙ্গেল স্টেজ দেখিয়েছি একটু আগেই। এই সিঙ্গেল স্টেজের আউটপুটটা যখন ইনপুটে আবার সংযোগ করা হয়েছে তখন একটা 2 স্টেজ হয়ে গেছে। এইটার যেমন গঠন প্রণালী ঠিক 2 স্টেজ ব্যবহার করলে R1, R2, R3, R4 এই চারটি ভোল্টেজ ডিভাইডার রেজিস্টার হিসেবে কাজ করে। Q1 রেজিস্টারে RE1 এবং CE1, আর Q2 ট্রানজিস্টারে RE2 এবং CE2 যথাক্রমে স্টেবিলাইজ রেজিস্টার, এই রেজিস্টার দুটো স্টেবিলাইজ রেজিস্টার, আর CE1 CE2 বাইপাস ক্যাপাসিটার হিসেবে কাজ করছে। অর্থাৎ সিঙ্গেল স্টেজে যেভাবে ডাবল স্টেজেও ঠিক একইভাবে এই 2 ট্রান্সফরমার থেকে আউটপুট নেওয়া হয়েছে 2 স্টেজের। কার্যপ্রণালীটাই ওই রকম। সিঙ্গেল স্টেজের যে আউটপুটটা আমরা পেয়ে যাই, এই আউটপুটটাই সেকেন্ড স্টেজের ইনপুটে এসে সংযুক্ত হয় এবং সেকেন্ড স্টেজের আউটপুট থেকে আমি যেটা পাই সেটাই হচ্ছে ট্রান্সফরমারের অ্যাম্পলিফাইকৃত সিগন্যাল। এটা হলো 2 স্টেজের কারণে। যদি আমরা এখানে থার্ড স্টেজ অর্থাৎ Q3, Q4 এটা ইউজ করা হয় তাহলে সেটা হবে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। আমরা একটু আগেই আমরা দেখেছি সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী, যে এখানে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয়, Q1 ট্রানজিস্টরের কালেক্টরে যে আউটপুটটা পাওয়া যায় সেটা T1 ট্রান্সফরমারের অ্যাকশনের ফলে আউটপুটে অ্যাম্পলিফাইকৃত সিগন্যাল আউটপুটে যায়। এই অ্যাম্পলিফাইকৃত সিগন্যাল আবার Q2 এর বেজে এসে অত্যাধিক পরিমাণে আবার অ্যাম্পলিফাই হয়, তখন এবার T2 ট্রান্সফরমার প্রাইমারি থেকেও ট্রান্সফরমার অ্যাকশনের ফলে সেকেন্ডারিতে যায়, সেখান থেকেই আমাদের আউটপুট নেওয়া হয়। এভাবেই পর্যায়ক্রমিকভাবে যদি আমি আরও একাধিক স্টেজ ব্যবহার করি, আরও ট্রানজিস্টর এবং আরও কাপলিং ট্রান্সফরমার, তাহলেই আমার মাল্টি স্টেজ ট্রান্সফরমার কাপল অ্যাম্পলিফায়ার হয়ে যাবে। এভাবেই আমরা একটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। প্রিয় ছাত্রছাত্রী, মূলত হচ্ছে আরসি কাপল অ্যাম্পলিফায়ারের যে সত্য আছে এই একই সত্য অনুযায়ী ট্রান্সফরমার কাপলও ব্যবহার করা হয়, কিন্তু এখানে পাওয়ারটা বেশি পরিমাণে বর্ধিত করা হয় ট্রান্সফরমার কাপলে। আর মাল্টি স্টেজে যদি আমাদের প্রয়োজন অনুযায়ী অত্যাধিক বর্ধিত করতে চাই তাহলে 2 স্টেজ বা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার আমরা ব্যবহার করে থাকি। এরপরে আসি ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ার। ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ার, ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করো চিত্রের দিকে, এখানে T1 একটা ট্রান্সফরমার আর T2 একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। T1 ট্রান্সফরমারের সেকেন্ডারি, T1 ট্রান্সফরমারের প্রাইমারি সেন্টার ট্যাপ করা হয়েছে, সেখানে একটা VCC সরবরাহ দেওয়া হয়েছে। TR1 আর TR2 দুটি PNP ট্রানজিস্টর T1 ট্রান্সফরমারের সেকেন্ডারি, এটা প্রাইমারি এটা সেকেন্ডারি, সেকেন্ডারিতে যুক্ত করা হয়েছে। আর হচ্ছে
T2 ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে আউটপুট নেওয়া হয়েছে। এবার আসি এটার কার্যপ্রণালীতে। ইনপুটে যখন একটা সিগন্যাল প্রয়োগ করা হয় তখন এই যে ট্রান্সফরমার, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, ড্রাইভার ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার এর সেকেন্ডারিতে আসে। ইনপুটের সিগন্যালটা সেকেন্ডারিতে আসে। ইনপুট সিগন্যালের দুটো থাকে, একটা পজিটিভ নেগেটিভ। আউটপুটেও সিগন্যালটা বর্ধিত করে পজিটিভ নেগেটিভ পাওয়া যায়। তাহলে আমরা পজিটিভ সাইকেলের ইনপুট সিগন্যালের এই পজিটিভ সাইকেলটা যদি এ প্রান্তে দিই আর বি প্রান্তে যদি নেগেটিভ সাইকেলটা প্রয়োগ করি তাহলে আমার TR1 রিভার্স বায়াস থেকে TR2 ফরওয়ার্ড বায়াস হয়। ছাত্রছাত্রীরা কেন হয় দেখো, এটা হচ্ছে PNP, বেসটা হচ্ছে এন টার্মিনাল। এন টার্মিনালে যদি পজিটিভ হাফ সাইকেল আসে তাহলে রিভার্স বায়াস হয়। আর এখানে PNP, এখানে নেগেটিভ হাফ সাইকেল আসছে এন টার্মিনালে, বেস অর্থাৎ এন টার্মিনাল, এখানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ এই যে T2 ট্রান্সফরমারের প্রাইমারি টার্মিনালের এই নিম্ন অর্ধাংশতে এই কালেক্টরেতে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আবার যখন আমি ইনপুটে এ প্রান্তকে নেগেটিভ পজিটিভ রেখে বি প্রান্তকে নেগেটিভ রেখে পরবর্তী সাইকেল প্রয়োগ করি তখন TR1 ফরওয়ার্ড বায়াস হয় আর TR2 রিভার্স বায়াস হয়। এটার ফলে ট্রান্সফরমারের প্রাইমারির এই যে T2 ট্রান্সফরমারের প্রাইমারির এই যে উপরের অর্ধাংশে আউটপুট কারেন্ট প্রবাহিত হয়, যেটা এই যে ডটেড লাইনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে আমাদের উপরে এই চিত্রটা হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করলাম, TR1 রিভার্স, TR2 ফরওয়ার্ড থাকবে, আর TR2 ফরওয়ার্ড হলে এই যে কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এই যে T2 ট্রান্সফরমারের এই প্রাইমারি নিম্ন অর্ধাংশে সেন্টার ট্যাপ করে দুইটা অংশে ভাগ করা হয়েছে, নিম্নের অর্ধাংশে কারেন্ট প্রবাহিত হবে। আর যখন আবার এ প্রান্ত নেগেটিভ আর বি প্রান্ত পজিটিভ করা হবে তখন TR1 ফরওয়ার্ড বায়াস হবে এবং এই T2 ট্রান্সফরমারের সেন্টার টপের উপরের অর্ধাংশে কারেন্ট প্রবাহিত হবে। ট্রান্সফরমার T2 ট্রান্সফরমার এই যে দুইবার TR1 আর TR2 থেকে যে আউটপুট পাওয়া গেল, এই দুইটা কারেন্টকে একত্রিত করে অ্যাম্পলিফাই আকারে আউটপুটে পূর্ণ সাইন ওয়েভ আকারে লোডে প্রদান করে। অর্থাৎ এই যে স্পিকার আছে আউটপুট লোড এখানে প্রদান করে। এটা হচ্ছে পুশ পুল অ্যাম্পলিফায়ার কার্যপ্রণালী। প্রিয় ছাত্রছাত্রী, আমরা পুশ পুল অ্যাম্পলিফায়ারটা খুবই ইম্পর্টেন্ট। এটার গঠন প্রণালীটাও সহজ, তোমরা আগেও আমি দেখিয়েছি, আজকেও আমি বিস্তারিত আবার আলোচনা করলাম। তোমাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না যে একটা আউটপুট পাওয়া যায় সেটাই কিন্তু আউটপুট লোডে দেওয়া হয় না। দুইটি ট্রানজিস্টর অ্যাকশনকে একত্রিত করা হয় একটি ড্রাইভার ট্রান্সফরমার অর্থাৎ সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের প্রাইমারিতে থাকে এবং সে দুটোকে একত্রিত করে আউটপুটে একটা পূর্ণ সাইন ওয়েভ পাওয়া যায়। এটা হলো পুশ পুল অ্যাম্পলিফায়ারের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই কারণে এই পুশ পুল অ্যাম্পলিফায়ারের দক্ষতাটা অনেক বেশি পাওয়া যায়। এখন আসি আমরা একটা ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ারের দক্ষতা নির্ণয় করার জন্য। এখানে যে কারেন্টটা আছে এটা হলো TR1 ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট, এটাকে IC1, আর TR2 এর কালেক্টর কারেন্ট IC2 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে IC1 ইকুয়াল এই কারেন্টের মানটা এবং IC2 কারেন্টের মানটা একই রকম। এই যে IC1 ইকুয়াল টু IC2 ইকুয়াল টু আমরা IC ধরতে পারি, অর্থাৎ কালেক্টর কারেন্ট ধরতে পারি। একটা কালেক্টর কারেন্টের মান কতটুকু হবে আমরা একটু চিত্রের দিকে সাইন ওয়েভের দিকে লক্ষ্য করি। যে ইনপুটে যখন আমাদের একটা সাইকেল দেওয়া হয় পূর্ণ, একটা প্রান্তে পজিটিভ আর একটা প্রান্তে নেগেটিভ, তাহলে এই পজিটিভ সাইকেলটা হচ্ছে 180 ডিগ্রি, কালেক্টর কারেন্টটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এই যে ম্যাক্সিমাম সর্বোচ্চ যে
ভোল্টেজ পিক ভোল্টেজটা আছে এইটা, এর জন্য আইসি ইকুয়াল টু আইএম বাই পাই ধরা হয়েছে। এই দুটো ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টার দ্বারা সরবরাহকৃত মোট ডিসি কারেন্ট আইডিসি, ডিসি এই জন্য আই এবং সি হচ্ছে, আই হচ্ছে কারেন্ট আর ডিসি হচ্ছে ডিসি কারেন্ট। আইডিসি ইকুয়াল টু 2IC, এখান থেকে একটা আইসি এখান থেকে একটা আইসি, 2IC, দুটো আইসি পাওয়া যায়, ইকুয়াল টু 2IC এর মানটা আমরা একটু আগে এখানে বসিয়েছি আইএম বাই পাই, যে আইএম বাই পাই। ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ কালেক্টর কারেন্ট আইডিসি, এখান থেকে একটা আইডিসি এখান থেকে একটা আইডিসি, এবং প্রত্যেকটা কারেন্টের মান সমান, যেটা আমি এখানে দেখিয়েছি। একটা আইসির মান হবে আইএম বাই পাই, তাহলে আইডিসি ইকুয়াল টু, এখানে পাওয়া যাচ্ছে দুটো কারেন্টকে একত্রিত করে আউটপুটে, তাহলে 2IC ইকুয়াল টু 2IM বাই পাই। ইনপুটের এই ডিসি পাওয়ারটা পি ইন মানে ইনপুট, ডিসি ইকুয়াল টু ইনপুটের পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ, ইনপুটের ভোল্টেজ এবং ইনপুটের কারেন্ট। তাহলে ইনপুটের কারেন্টটা হচ্ছে এই যে ভিসিসি ভোল্টেজ, আর ইনপুটের কারেন্টটা হচ্ছে আইডিসি, ভিসিসি ইন্টু 2IM বাই পাই, যে আইডিসির মানটা আমরা পেয়েছি IM বাই পাই। ঠিক আছে, ইকুয়াল টু, এটাকে আমরা গুণ করে দিছি 2IM ভিসিসি বাই পাই। এখন পিক লোড ভোল্টেজ ভিএম এবং পিক লোড কারেন্ট আইএম হলে সরবরাহকৃত এসি পাওয়ার P0AC ইকুয়াল টু ভিএম বাই রুট টু ইন্টু আইএম বাই রুট টু ইকুয়াল টু ভিএম আইএম বাই টু। ওভারঅল দক্ষতা আমরা এভাবে লিখতে পারি যে ইটা ইকুয়াল টু P0AC। দক্ষতা বলতে আমরা একটু বলে নিই ছাত্রছাত্রীরা, আমরা পূর্বেই আলোচনা করেছিলাম আউটপুট বাই হচ্ছে ইনপুট। এখানে আউটপুট হচ্ছে P0, আউটপুট পাওয়ারটা হচ্ছে P0, ইনপুট পাওয়ারটা হচ্ছে P ইন। আমি এখানে 100 করেছি, এটা যদি আমি ইটা পার্সেন্টেজ দিই, যে দক্ষতা পার্সেন্টেজে, আর এপাশে যদি পার্সেন্টেজটা না দিই, তারপরে এপাশে 100 গুণ হবে, এভাবে দেওয়া যাবে। আর যদি এই পাশে পার্সেন্টেজ দেওয়া চিহ্ন দেওয়া হয়, তাহলে এই পাশে কিন্তু আর 100 গুণ হবে না। এখন আমরা এই P0AC এবং P ইন ডিসিকে মানটাকে বসাই। এখানে P0AC এর মান ভিএম আইএম বাই টু, আর P ইন ডিসি এর মান 2IM ভিসিসি বাই পাই ইন্টু 100। এখানে শুধু এটাকে প্রকৃত ভগ্নাংশ করা হয়েছে। আমরা পাটিগণিতে যেমন প্রকৃত ভগ্নাংশ করি, এটাকেই রেখে দিয়েছি, এটাকে গুণ দিয়ে উপরে পাই উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে ইন্টু 100। এখন দেখো এখান থেকে এই আইএম আর এই আইএম কেটে যায়, কেটে গেলে কি অবশিষ্ট থাকে, ভিএম আর পাই। এই পাই রেখেছি, এটা ভিএম রেখেছি, আর নিচেই থাকে 2 আর ভিসি, 2 গুণ করলে 4, আর এই হচ্ছে ভিসিসি। এখানে হচ্ছে পাই বাই 4 ইন্টু 100। প্রশ্ন হচ্ছে ভিএম বাই ভিসিসি কোথায় গেল? একটা আদর্শ সার্কিটের ক্ষেত্রে এই ভিএম বাই ভিসিসি এর মান এত কম হয় যে মানটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে যে পাই বাই 4 এর মানটা পাওয়া যায় 78.5%। তাহলে একটা ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ারের দক্ষতাটা হচ্ছে 78.5%, অর্থাৎ অনেক বেশি এবং ভালো দক্ষতা। এই যে অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালীগুলো আমি আলোচনা করলাম, আরসি কাপল ডাবল স্টেজ, ট্রান্সফর্মার কাপলের ডাবল স্টেজ, তারপরে সেটার মাল্টি স্টেজ, ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ার, ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ারের দক্ষতা। এই অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালীগুলো তোমাদের চোখের সামনে দিবালোকের মতো থাকতে হবে তোমাদের স্টুডেন্ট লাইফে এবং তোমাদের কর্মজীবনেও। এর কোনো জায়গায় এই থিম মাথা থেকে ABCD এবং অ আ ক খ এর মতন থাকতে হবে একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের মাথায়। এই বিষয়টা, এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের শিক্ষা জীবন এবং কর্মজীবনের জন্য। সর্বোপরি পরীক্ষার জন্য এখান থেকে সব সময় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, ভেরি শর্ট,
শর্ট, ব্রড সব কোশ্চেনই এখান থেকে তোমরা পাবে। অধ্যায়টা অত্যন্ত গুরুত্বতার সাথে তোমরা পড়াশুনো করে রাখবে। আবার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন আমাকে করে রাখবে, আমি তোমাদের আগামী ক্লাসে প্রশ্ন দিব। আবারও বলছি, আমি মাঝে 4টি ক্লাস আমার অসুস্থতার জন্য নিতে পারিনি। ছাত্রছাত্রীরা তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তবে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের জন্য পুনরায় আবার ক্লাস নিব। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে। ধন্যবাদ সকলকে, এতক্ষণ আমার সাথে থেকে সকলকে ক্লাসটা দেখার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।